আপনার একার জন্য। আপনার কোনো আফসোস থাকবে না। চাইলেই ওকে টোটালটা স্যার, ভালো করতে পারবেন। বাট গ্রুপে করলে অনেক প্রবলেম আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমার কাছে স্যার ১ম এ হ্যান্ড ওভার করলে আমি বলতাম যে এটা ইন্ডিভিজুয়াল হবে। আমি অনেকগুলো প্রপোজাল দেখেছি, মোটামুটি ভালো আছে। কয়েকটা আছে অনেক ইমপ্রুভমেন্ট দরকার। তো আমি একটা করে যাচ্ছি। সব বোধহয় শেষ করতে পারব না। ভালো যেগুলো আছে সেগুলো আগে দেখি। সবগুলোই মোটামুটি দেখার চেষ্টা করব। আপনারা নোট নিতে পারেন যে এই প্রপোজালের কোনটার কোন দিকটা ভালো সেটা কিভাবে ফোকাস করা যায়। ঠিক আছে? কিভাবে আপনারা ইমপ্রুভমেন্ট করতে পারেন। আচ্ছা, এই প্রপোজালটা এইখানে রিসার্চ প্রপোজাল টাইটেল এটা না দিলেও চলবে। ডাইরেক্ট টাইটেলটা দিলেই হবে। আর যেহেতু এই রিসার্চটা অ্যাপ্লাইড রিসার্চ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেহেতু পাবলিক অ্যাড না বলেন আপনি অ্যাপ্লাইড রিসার্চ প্রপোজাল দিতে পারেন। অ্যাপ্লাইড রিসার্চ প্রপোজাল টাইটেল অথবা জাস্ট টুয়ার্ডস ইনক্লুসিভ মোবাইল ফাইন্যান্স। এরপর নামের পাশে আইডির পাশে যে যে অংশ করেছেন সেটা বলবেন। সেটা তো বলেছি। এরপর টেবিল অফ কন্টেন্ট যেটা দেখছেন এটা ভালো। এটা একটা স্ট্যান্ডার্ড টেবিল অফ কন্টেন্ট। এইটা ফলো করার চেষ্টা করবেন যাদের টেবিল অফ কন্টেন্ট ওয়ান সাইডেড অথবা ফরম্যাটিং ঠিক নেই, অ্যালাইনমেন্ট ঠিক নেই। অটোমেটিক টেবিল অফ কন্টেন্ট তৈরি করা যায়। নেটে সার্চ করলে ইউটিউব দেখে ২-৩ মিনিটের বিষয়। এরপর এটা লিটারেচার রিভিউ। ৪ নাম্বার পেজে শেষ শুরু হয়েছে, ৫ এ শেষ। তার মানে 2 পেজেস। এবং এইটা একটা টোটাল ধরুন 15 পেজ আম রিসার্চ প্রপোজাল। আপনাদের 30 মার্কস। চিন্তা করুন ১০ মার্কের একটা অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের কত লিখতে হবে? সেই অনুযায়ী এটার লেন্থ ডিসাইড করবেন। এখন রেফারেন্স তো বাদ। কনক্লুশন পর্যন্ত আমরা যদি ধরি তাহলে এটা ১২ পেজ। ৩০ নাম্বারের জন্য ১২ পেজ। তাহলে আ ১০, ১০, ১০ প্রতিটা ৪ পেইজে ১০ মার্ক। তার মানে হচ্ছে উম একটু কম হয়ে গিয়েছে। এইটা কনক্লুশন হওয়া উচিত ১৫ পেজ পর্যন্ত স্ট্যান্ডার্ড ফরম্যাটিং এ, হ্যাঁ? স্ট্যান্ডার্ড ফরম্যাটিং হচ্ছে ধরুন টাইমস নিউ রোমান, ফন্ট 12, লাইন স্পেস 1.5 এই। এইখানে রিসার্চ প্রপোজাল টাইটেল দেওয়ার কোনো সুযোগই নেই, শুধুমাত্র টাইটেল। এবং অ্যাপোস্ট্রফি দেওয়ার কোনো দরকার নেই। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন দেখুন চ্যাপ্টার হিসেবে দিয়েছে হেডিং 1, এর নিচেরটা হেডিং 2 বা সাবহেডিং 1, 1.1 আপনারা এভাবে দেওয়ার চেষ্টা করবেন। রেফারেন্সের ক্ষেত্রে এখানে মাল্টিপল রেফারেন্সিং স্টাইল ইউজ করা হয়েছে। উৎস, ২০২৫ ব্র্যাকেট শেষ। এইটা হচ্ছে অথর ডেট। বাট এই যে ডান পাশে নাম্বার আছে, এই নাম্বারটা প্রয়োজনীয় না। এটা হচ্ছে ফুটনোট স্টাইল অথবা এন্ড নোট স্টাইল। এটাই আমাদের প্রয়োজন না, যেকোনো একটা। তো আমরা যেহেতু সোশ্যাল সায়েন্সে করি, অথর ডেট স্টাইলটা ইউজ করলেই বেটার হবে। ব্যাকগ্রাউন্ড অফ দি স্টাডি। এই ব্যাকগ্রাউন্ড অফ দি স্টাডি ঠিক আছে, একটা জায়গায় প্রবলেম আছে। সেটা হচ্ছে however many older and senior citizens face difficulty in using mobile banking. This sounds like a problem gap. এইটা ব্যাকগ্রাউন্ডে আসবে না। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিভাবে পয়েন্ট হয়েছে। যেমন ধরুন আপনি বলতে পারেন যে মোবাইল আ ফাইন্যান্স অথবা উম মোবাইল এমএফএস, মোবাইল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্স সার্ভিস। এই জিনিসটা ১ম পৃথিবীতে কিভাবে শুরু হয়েছে? ব্যাকগ্রাউন্ড অ্যাজ অ্যান অরিজিন আমরা যেটা বলি। ১ম এ কোন দেশে শুরু হয়েছে? তারপর কিভাবে আস্তে, আস্তে এসকেলেট করেছে? অন্যান্য দেশে কিভাবে ছড়িয়ে গিয়েছে? প্র্যাকটিসটা কোন লেভেল থেকে কোন লেভেলে পৌঁছিয়েছে? ১ম এ ছিল আ টেক টেকনোলজিক্যাল, পরে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি দিয়ে এসেছে। আচ্ছা, তো এইটা হচ্ছে
ব্যাকগ্রাউন্ডে কয়েন আসে টার্ম হিসেবে, যে এই টার্ম এত সালে অমুক দ্বারা এভাবে এসেছে এবং এর পরবর্তীতে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে এইভাবে। এখানে এই ধরনের সেন্টেন্স দেওয়ার দরকার নেই যে যেটা গ্যাপকে ইমপ্লাই করছে, কোনো একটা প্রবলেমকে ইমপ্লাই করছে। Some have trouble reading small text in a screen, others are not familiar with apps or new technology. এটাও একটা প্রবলেম বা গ্যাপ। Some worry about এই এটা এখানে আসার দরকার নেই। মেজরিটি পিপল এটাও আসার দরকার নেই। ব্যাকগ্রাউন্ডে এটা বলতে হবে না, ব্যাকগ্রাউন্ডে ওইটাই বলবেন। টার্মকে আইডেন্টিফাই করুন, কি কি টার্ম আপনার রিসার্চের ফোকাস, যেমন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই টার্মটা শুরু হয়েছে কখন, ফাইন্যান্স থেকে শুরু করতে পারেন, তারপর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপর আস্তে আস্তে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে তারপর বাংলাদেশে আসলেন, কত সাল থেকে এসেছে, কোন প্রতিষ্ঠানে এনেছে, এগুলো। স্টেটমেন্ট অফ দি প্রবলেম, স্টেটমেন্ট অফ দি প্রবলেমে আমরা কি দেখতে পাই, প্রবলেমকে স্টেটমেন্ট করা হয়েছে, দেখি। নাও দেখুন, এখানে মোটামুটি ভালোভাবে বলা হয়েছে, বাট এটা ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। কিরকম? আমরা যখন স্টেটমেন্ট অফ দি প্রবলেম বলি, চিন্তা করে দেখুন, বাংলাদেশের একটা সার্টেন এইজের লোকেরা মোবাইল এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারছে না। ইট সাউন্ডস লাইক এ প্রবলেম, এটা ট্রু, এটা একটা প্রবলেম। এইটা ছাড়াও প্রবলেমের আরো কয়েকটা ডাইমেনশন আছে। কি আছে? এই যে একটা বয়সের মানুষ মোবাইল এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারছে না, এর ফলে তাদের আয় এবং ব্যয়ের হিসাব তারা রাখতে পারছে না। এরপর দেখা যায় যে তারা নির্ভরশীল হয়ে পড়ছে অন্যদের উপরে, এবং এই নির্ভরশীলতার ফলে দেখা যায় যে হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইম বাড়ছে। কারো একজনের কোনো একটা বিষয়, সেটা হয়তো অন্য কেউ জানে, হয়তো তার বিকাশের একটা পাসওয়ার্ড হয়তো প্রতিবেশীর ছেলে জানে। ডিফারেন্ট অ্যাসপেক্ট আছে। তো আপনি দেখবেন যে স্টেটমেন্ট অফ দি প্রবলেম আমরা যখন বলি স্টেটমেন্ট অফ দি প্রবলেম, বাট আসলে অ্যাজ এ রিসার্চার উই রেফার স্টেটমেন্ট অফ দি প্রবলেমস। অনেকগুলো প্রবলেম নিয়ে আসলে আমরা বোঝার চেষ্টা করি, যেটাকে একটা লাইনে আনার চেষ্টা করি যে এটার ফলে এটা হয়, এবং এটার ফলে এটা হয়, এবং এটার ফলে এটা হয়, টোটালটা মিলে একটা প্রবলেম। যে বয়স্ক হয়েছে, মোবাইল এর মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং বা এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারছে না, দিস ইটসেলফ এ প্রবলেম। বাট এইটার কারণে আরো একটা প্রবলেম হচ্ছে, সে কন্ট্রোল ওভার রিসোর্স হারিয়ে ফেলছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ট্র্যাক রেকর্ড রাখতে পারছে না, অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইম বাড়ছে। দেখা যাচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কেউ মানি লন্ডারিং করে ফেলেছে, সে জানে না। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেউ অন্য একটা ক্রাইমে ইনভলভ হতে পারে, সে সেটা জানে না। তার পেনশন কেউ তুলে নিচ্ছে, সে জানে না। এরকম। রিসার্চ কোয়েশ্চেন, দেখেছি, রিসার্চ কোয়েশ্চেন সব ঠিক আছে। হুম, এক্ষেত্রে এই রিসার্চ অবজেক্টিভস যেগুলো আছে এগুলো ঠিক আছে, মাইনর কিছু প্রবলেম আছে। এই ৫ নাম্বারে আছে 2, বাট এই ৪, ৩, ২, ১ এগুলোতেও নাম্বার থাকা উচিত। কারণ প্রতিটা রিসার্চ কোয়েশ্চেন রিসার্চ অবজেক্টিভের সাথে অ্যালাইন্ড। তো আমার বুঝতে একটু সহজ হতো যে আসলে কোনটার সাথে কোনটা। রিসার্চ কোয়েশ্চেনে এটা না দিলেও চলতো ৬, হট প্র্যাকটিক্যাল পাথওয়ে ক্যান বি ইমপ্লিমেন্টেড। এটা অটোমেটিক্যালি রিসার্চ অবজেক্টিভে এসে পড়ে। তার মানে হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন যদি একটা হয়, রিসার্চ অবজেক্টিভ দুটো হয়ে যাবে মোটামুটি। একটা বেশি হয়, কিরকম বেশি হয়? আমি জানতে চাচ্ছি যে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে কি কি চ্যালেঞ্জ ফেস করে স্টুডেন্টরা, এইটা আমার রিসার্চ কোয়েশ্চেন। অবজেক্টিভ হচ্ছে যে এইটাই জানতে চাচ্ছি, টু দিয়ে লিখলাম সাজিয়ে। একটা হট দিয়ে শুরু হয় রিসার্চ কোয়েশ্চেন, একটা টু দিয়ে শুরু হয় রিসার্চ অবজেক্টিভ। বাট সেকেন্ড রিসার্চ অবজেক্টিভ হবে যে
সলিউশনটা কি সেটা আর কি জানানো অটোমেটিক্যালি আসে। ওইটার কোনো কাউন্টার পার্ট রিসার্চ কোয়েশ্চেনে থাকে না নরমালি। সিগনিফিকেন্স অফ দিস স্টাডি। সিগনিফিকেন্স অফ দিস স্টাডিতে মোটামুটি সিগনিফিকেন্সের যে পয়েন্ট সেটা ৩ টা দিতে হয়। কমপক্ষে ২ টো ন্যাশনাল, ১ টা ইন্টারন্যাশনাল। এখানে যেটা আছে সেটা মোটামুটি ভালো আছে। উম তবে এই যে এটা, this study aims to provide insight to help policymaker, financial institution and technology develop a more accessible and user-friendly mobile banking solution for the elderly. এই সেন্টেন্সটা পড়ে অ্যাজ এ রিডার আমার কি মনে হচ্ছে যে এই সেন্টেন্সটা বলছে স্টাডির লক্ষ্য কি। এখন এই চ্যাপ্টারের নাম হচ্ছে সিগনিফিকেন্স অফ দিস স্টাডি, তাহলে এইটা এখানে আসবে না। তবে আমি বুঝতে পেরেছি যে যারা লিখেছে তারা আসলে এইটা ট্রানজিশনাল একটা সেন্টেন্স হিসেবে লিখেছে যে এটার সিগনিফিকেন্স এইভাবে দিলাম যে এই স্টাডিটা কিভাবে কন্ট্রিবিউট করবে, বাট সেটা এভাবে লেখা যাবে না যে দিস স্টাডি এইমস। এটা আপনাদের অন্যভাবে লিখতে হবে। হুম আহ, এটা এভাবে লিখতে পারেন যে দি রেজাল্ট অফ দি স্টাডি উইল হেল্প, এরকম ভাবে। হুম অথবা দি ফাইন্ডিংস উইল সাজেস্ট, এরকম। আচ্ছা, এরপর সিগনিফিকেন্সে সিগনিফিকেন্সে আপনারা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে এই স্টাডিটা না হলে কি খুঁজে বের করা হতো না, এবং এই স্টাডিটা হলে কি খুঁজে বের করা হবে, এবং সেই খুঁজে বের করা জিনিসটা দিয়ে কি উপকার হবে। তো ধরুন আমি যদি এটা লিখতাম, আমি লিখতাম যে এই স্টাডিটা মাধ্যমে দিস স্টাডি ইজ ইম্পর্টেন্ট ফর 3 রিজনস। ব্রিফলি বলে যাই, পরবর্তীতে এটাকে বড় করতাম বা মোর স্ট্রাকচার একটা রূপ দিতাম। ৩ টা কারণে স্টাডিটা ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, আ বাংলাদেশের উম এ এল্ডারলি পিপল যারা আছে তারা আ ডিজিটাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আ নট লিটারেট, এবং এই যে তাদের ডিজিটাল লিটারেসির অ্যাবসেন্সটা, এটা রিসার্চের মতো একটা সফিস্টিকেটেড ওয়েতে তারা নিজেরা খুঁজে বের করতে পারবে না। এটা খুঁজে বের করতে হবে তাদেরই, যারা বোথ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এক্সপার্ট এবং রিসার্চেও এক্সপার্ট। ঠিক আছে? আহ, সুতরাং এই রিসার্চটা ছাড়া ইয়াং ইয়াং জেনারেশনের দ্বারা এই রিসার্চ ছাড়া আসলে এই জিনিসটা কখনো খুঁজে বের করা সম্ভব হবে না, কারণ তারা তাদের প্রবলেম নিয়ে সচেতন না। তারা জানেও না যে এই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেমটা ইউজ না করাটা একটা প্রবলেম। তাদের কাছে এটাই একটা নর্মাল জিনিস। সেকেন্ড, যে এইটা রিসার্চটা যদি না করা হয় তাহলে যে জিনিসটা হবে যে আম, একটা বড় পপুলেশন, বাংলাদেশের এল্ডারলি পপুলেশনকে আপনি টার্গেট করে ধরুন, এবং এই পপুলেশনটার টোটাল পপুলেশনটার সাথে আপনি অ্যাসোসিয়েট করুন যে তাদের যে ধরনের ম্যানেজমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেটা তাহলে একটা বড় অ্যামাউন্ট যেটা রিস্কে পড়ে যাবে। এখানে পেনশন আসতে পারে, তাদের ব্যাংকের বিষয় আসতে পারে, তাদের ধরুন পেমেন্টের বিষয় আসতে পারে, যেটার সাথে ইউটিলিটি জড়িত। কারণ এখন তো দেখা যায় যে নেটে অনেক পেমেন্ট করে দেয়া যাচ্ছে। পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, এগুলো। তো somewhat it connects to public amenities as well. তৃতীয় যে পয়েন্ট যেটা ইন্টারন্যাশনালি যেটা করতে চাইতাম সেটা হচ্ছে এই রিসার্চটা করলে একটা কম্পারেটিভ পিকচার দাঁড় করানো যেতে পারে যে বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ হতে চায়, স্মার্ট বাংলাদেশ হতে চায়। এই সাউথ এশিয়ায় বাংলাদেশের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে এমার্জিং ড্রাগন বলা হয়েছিল ২০১৯ বা ১৯ না, এটা সম্ভবত ২১ বা ২২ সালে। তো এই এমার্জিং ড্রাগন হিসেবে বাংলাদেশের
এল্ডারলি অথবা সিনিয়র সিটিজেনরা এই সাউথ এশিয়ার অন্যান্য সিনিয়র সিটিজেনদের তুলনায় ঠিক কতটুকু ডিজিটাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এক্সপার্ট এই স্টাডিটা সেটা খুঁজে বের করবে। হ্যাঁ? তো ২ টা বললাম, ২ টা বললাম যে এটা স্টাডি না হলে কি হবে, আর একটা বললাম যে স্টাডি হলে কি হবে। এটা একটা পপুলার ফ্রেমওয়ার্ক। এটা এ ধরনের জিনিস আপনারা আপনাদের স্টাডিতে ইউজ করতে পারেন। স্কোপ অফ দি স্টাডি। স্কোপ অফ দি স্টাডি এটা ভালো আছে। আপনারা যারা আম স্কোপ অফ দি স্টাডি লিখেছেন তারা এটা দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন। এখানে ভালোভাবে বলা আছে যে ঠিক ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি? আমি যে স্টাডিটা করব, এই স্টাডির পপুলেশনের মধ্যে যারা পড়েছে তারা আসলে কারা? এবং যারা পড়েনি তারা কারা? এই দুটোই বলা হয়েছে। তবে এইখানে আ একটা বিষয় ছিল, এই যে এইটা। The findings are intended to provide insight to help policymaker, bank and mobile services. এটা লাগবে না। হুম, এটা লাগবে না। এখন এটা দেয়ার একটাই কারণ আমি যেটা বুঝতে পারি যে the group, they wanted to put a reference and uh, in a true sense, হ্যাঁ? একটা রেফারেন্স দেওয়ার জন্য তারা এই লাইনটা ব্যবহার করেছে। কারণ তারা দেখেছে যে একটা প্যারা লিখে দিলাম বা একটা চ্যাপ্টার লিখে দিলাম 1.6 কোনো রেফারেন্সই নেই। স্কোপ অফ দি স্টাডিতে রেফারেন্স না থাকলেও চলবে। বাট রেফারেন্স দিলে ভালো। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে আমি অ্যাজ এ রিসার্চার ডিসাইড করছি যে ইনক্লুশন ক্রাইটেরিয়া কি, এক্সক্লুশন ক্রাইটেরিয়া কি, এখানে তাহলে রেফারেন্স কিভাবে দিব? কারণ ২০১৯ সালে যে আ সৈয়দ আর্টিকেলটা লিখেছে সে তো আমার স্টাডির ইনক্লুশন ক্রাইটেরিয়া সিলেক্ট করে দেয়নি। দ্যাট ইস ট্রু। তাহলে এখানে রেফারেন্স যদি দিয়ে আপনি এটাকে এনরিচ করতে চান তাহলে উপায় কি? উপায় হচ্ছে আম এ একই ধরনের স্টাডি, সিমিলার আ স্টাডি যা হয়েছে তারা কোন ধরনের এজ গ্রুপকে নিয়েছে সেটা আপনি খুঁজে বের করলেন, সেটা রেফারেন্সে দিয়ে দিলেন। তারা কোন ধরনের ডেমোগ্রাফিক ফ্যাক্টরকে কনসিডার করেছে। যেমন আপনি কনসিডার করছেন সার্ভিস হোল্ডার, বিজনেসম্যান, রিটায়ার্ড পারসন, হাউসওয়াইফ। আপনি কনসিডার করছেন ডিজিটাল লিটারেসি। আপনি কনসিডার করছেন যে শুধু রুরাল অথবা শুধু আরবান। এটি অন্যান্য স্টাডিতে কিভাবে আগে করা হয়েছে সেটা রেফারেন্স দিতে পারেন। এখানে বলতে পারেন যে এটা যে অন্যান্য স্টাডি দ্বারা এই স্কোপ অফ দি স্টাডি ইনফ্লুয়েন্সড হয়েছে মোর ডেভেলপড ওয়েতে। লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউতে আ এটা inadequate লিটারেচার রিভিউ শুধুমাত্র ২ পেজে হয়েছে। আরো একটু বড় হওয়া উচিত ছিল। বাট আ মোটামুটি ফরমেটটা ঠিক আছে। এই অনুযায়ী যদি এটার লেন্থ বড় করা হয় তাহলে ভালো। একটা জিনিস শুধুমাত্র গ্যাপ, সেটা হচ্ছে পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল রেসপন্স এর পর 2.6 এ আপনারা গ্যাপ দিবেন। যে গ্যাপ না দিয়ে একটা আলাদা প্যারা দিলেও হবে। যেটা 2.5 এর আন্ডারে না। একটু গ্যাপ দিয়ে আলাদা করেই। যেখানে বলা আছে যে এতগুলো স্টাডি এনালাইজ করে আপনারা খুঁজে পেয়েছেন যে আপনাদের রিসার্চ কোয়েশ্চেন যেটা, দিস ইজ এ ভেরি ইউনিক রিসার্চ কোয়েশ্চেন এবং আপনাদের যে এইম এটা আগে কেউ কোনোদিন টার্গেট করেনি। এই রিসার্চ কোয়েশ্চেন নিয়ে কেউ স্টাডি করেনি। করলেও একই মেথোডোলজিতে করেনি। একই মেথোডোলজিতে করলেও তাদের আম আ স্যাম্পলিং বা টার্গেট গ্রুপ ভিন্ন ছিল। মানে সামহাউ আপনার এস্টাবলিশ করতে হবে যে আপনার স্টাডিটা ইউনিক এবং অন্যান্য স্টাডি যা করে ফেলেছে সেটা থেকে আপনার স্টাডিটা ভিন্ন। অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এখানে আ ভালো করা হয়েছে। অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে এবং এরপর উম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে। আচ্ছা, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। আমি আশা করি এই টেকনোলজি অ্যাকসেপ্টেন্স মডেল সম্পর্কে আপনারা যারা লিখেছেন তাদের ধারণা আছে। এটা কাজে লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে স্কেল, রেশিও, নমিনাল, অর্ডিনাল, অর্ডিনাল এগুলো দেয়ার প্রয়োজন নেই। লাইকের্ট স্কেল মেজারমেন্টের যেটা, এটা দেয়ারও প্রয়োজন নেই। অপারেশনাল ডেফিনিশন অফ ভেরিয়েবল, এইটা আপনারা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ১ম এই দিতে পারেন।
যে আপনাদের অপারেশনাল ডেফিনিশন অফ ভেরিয়েবল কি, মানে আপনার স্টাডি ফাইন্ডিংস খুঁজে বের করতে যে যে জিনিস লাগবে, যেমন ধরুন সিনিয়র সিটিজেন। হুম, সিনিয়র সিটিজেন হতে পারে। সিনিয়র সিটিজেন কি? ইউনিয়ন অ্যাবভ এইজ 60 ইজ সিনিয়র সিটিজেন। একটা রেফারেন্স দিয়ে দিতে পারেন। জেন্ডারটা আসবে না, অকুপেশনও আসবে না। ডিজিটাল লিটারেসি, এটার একটা অপারেশনাল ডেফিনিশন অফ ভেরিয়েবল আসবে। ট্রাস্ট ইন মোবাইল ব্যাংকিং, এই ট্রাস্টের অপারেশনাল ডেফিনিশন অফ ভেরিয়েবল লাগবে। যে ট্রাস্ট বলতে কি, ট্রাস্ট মানে কি এই যে এই মোবাইল ব্যাংকিং এর সফটওয়্যারের উপরে ট্রাস্ট করা, অ্যাপ্লিকেশনের উপরে ট্রাস্ট করা, নাকি তাদের লোকদের উপরে ট্রাস্ট করা, নাকি ওভারঅল দি ব্র্যান্ডের নেমের উপরে ট্রাস্ট করা, এরকম কিছু বিষয়। পারসেপ সিকিউরিটি, পারসেপ আসসালামু সিকিউরিটি। আলাইকুম স্যার। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলুন। স্যার, অপারেশন ভেরিয়েবল যেটা যে ৩ নাম্বার বক্সে যেটা বললেন, ওটা কি স্যার মানে আপনি চাচ্ছেন ফার্স্ট এর বক্সে দিয়ে দিব নাকি আলাদা ভাবে লিখবো? আম, এটা আলাদা আলাদা। ধরুন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক না, এইখানে আমি আহ, এই টেবিলটার নিচে, সরি টেবিলটার উপরে আমি একটু জায়গা করলাম। জায়গা করে প্রথমে লিখলাম সিনিয়র সিটিজেন কোলন, তারপর আমি একটা ডেফিনেশন দিলাম যে সিনিয়র সিটিজেনের ডেফিনেশন কি। এটাকে বলা হয় অপারেশনাল ডেফিনেশন অফ ভেরিয়েবল। সহজভাবে যদি বলি, আপনার ভেরিয়েবল কি আগে দেখার চেষ্টা করি। হুম, আপনার এইজ কিন্তু ভেরিয়েবল না। ভেরিয়েবল হচ্ছে আপনার আম, এই সিনিয়র সিটিজেনের এই ইসে যেটা আছে, এই যে যেমন ধরুন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মেডিয়েটিংটা বাদ দিই। এখানে মেডিয়েটিং না দিয়ে আপনি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট দেন। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার মানে হচ্ছে অ্যাডাপ্টেশন অ্যান্ড ইউজেস অফ মোবাইল ব্যাংকিং, এই জিনিস দুটো, অ্যাডাপ্টেশন অ্যান্ড ইউজেস, এই দুটো কি কিসের উপরে নির্ভর করে? এই দুটো নির্ভর করে পারসেপ সিকিউরিটি, ইজ অফ ইউজ, পারসেভ ইউজফুলনেস, ডিজিটাল লিটারেসির উপরে, ট্রাস্ট ইন মোবাইল ব্যাংকিং এর উপরে। এখন এই জিনিসগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন প্রশ্ন হচ্ছে কি, তাহলে কি জেন্ডারের উপরে নির্ভর করে না? অবশ্যই জেন্ডারের উপর নির্ভর করে, বাট ডিরেক্টলি করে না। তো এই জেন্ডার এগুলো আমরা মেডিয়েটিং ভেরিয়েবল হিসেবে দিতে পারি। বোঝাতে পেরেছি? এখানে আপনার একটু চেঞ্জ আসবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে এখানে আপনি একটা বুলেট পয়েন্ট দিয়ে দিয়েছেন অ্যাডাপ্টেশন অ্যান্ড ইউজেস অফ মোবাইল ব্যাংকিং। আমি সাজেস্ট করব অ্যাডাপ্টেশন অফ মোবাইল ব্যাংকিং, সেকেন্ড পয়েন্ট ইউজেস অফ মোবাইল ব্যাংকিং, দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেয়া। ঠিক আছে? এবং এই দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নির্ভর করবে ৬টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। ৩টা করে একটাকে। যেমন ধরুন অ্যাডপ্টেশন, সে অ্যাডপ্ট করবে কিনা, এটা কোন ৩টার উপরে বেশি নির্ভর করে? আচ্ছা, অ্যাডপ্ট করলো কিন্তু আসলে ইউজ করছে না, এটা কিসের উপরে নির্ভর করে? যেমন ধরুন আ তার মোবাইলে হয়তো বিকাশ আছে, কিন্তু সে ইউজ করে না। তার মানে কি? সে অ্যাডপ্ট করেছে, কিন্তু ইউজ করছে না। কেন ইউজ করছে না? কারণ তার বিশ্বাস নেই। তার মানে ট্রাস্ট ইন মোবাইল ব্যাংকিং, এইটা কি অ্যাডপ্টেশন এর সাথে যাবে নাকি ইউজেস এর সাথে যাবে? ইউজেস এর সাথে যাবে। কারণ হয়তো কেউ একজন জোর করে বলে দিয়েছে, ইনস্টল করে দিয়েছে যে হ্যাঁ, হ্যাঁ, এইভাবে করো। তো তার মোবাইল ভালো আছে, সে ইংলিশে ভালো জানে। সে জোর করে বাধ্য হয়ে বিকাশটা ইনস্টল করলো। বাট সে ট্রাস্ট না থাকার কারণে ওইটা ব্যবহার করে না। বুঝাতে পেরেছি আপনাদের? জি স্যার। এই জেন্ডার এগুলো আপনি মেডিয়েটিং এ এনে দিলেন। আচ্ছা। কনফিডেন্স, অ্যাটিটিউড, পারসিউটিভনেস, রিসার্চ ডিজাইন অ্যান্ড মেথোডোলজি। স্যার, তাহলে কি মানে আমরা বক্স দিব না ওখানে? কারণ বাইরে যেহেতু লিখছি। বক্স তো আপনার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা বোঝানোর জন্য দিতে হবে। আপনি টেবিলের কথা, স্যার ওই যে টেবিলটা, হ্যাঁ। হ্যাঁ, টেবিল দিতে হবে না। টেবিল দিতে হবে না। আমি বক্সটা দেখলেই বুঝে যাব যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে এতগুলো,
ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে এতগুলো, মেডিয়েটিং ভেরিয়েবলের মধ্যে এতগুলো। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিছু জিনিস আছে যে লাইক এট স্কেল, এগুলো তো তাহলে আমি কিভাবে জানতে পারি? এই জিনিসগুলো আপনি লাইক এট স্কেলের বিষয়টা এই নমিনাল অর্ডিনাল লাগবে না, প্লাস এই যে বিকাশ, নগদ, রকেট, ইউপে মানে কি কি জিনিস মানে ডিজিটাল মোবাইল মোবাইল ব্যাংকিং ফাইন্যান্সে আপনি কি কি অ্যাপ বা কি কি ধরনের সার্ভিস প্রোভাইডারকে নিচ্ছেন, এটা আপনি কিভাবে বলবেন বা কোথায় বলবেন সেটা আপনি ডিজাইন এন্ড মেথোডোলজিতে বলতে পারেন। যে আপনি শুধুমাত্র তাদেরই ইন্টারভিউ নিবেন বা নিবেন না যাদের বিকাশ, উপায়, রকেট এগুলো আছে। এবং একই সাথে ওই মেথোডোলজিতে আপনি লাইকেট স্কেলের কথাও বলতে পারেন যে আপনি লাইকেট স্কেল ইউজ করেছেন। অনেকে লাইকেট স্কেলের জায়গায় স্লাইডার স্কেল ইউজ করে যখন কোয়ান্টিটেটিভ করে। ধরুন লাইকেট স্কেলে তো 1 to 5, তার মানে হচ্ছে হয় আমার 5টা অপশনের যেকোনো একটা চুজ করতে হবে। বাট আমি খুব কনফিউজড যে আমি আসলে স্ট্রংলি এগ্রিও না, আবার আমি এগ্রিও না। আমি এ দুটোর মাঝামাঝি। তো এই ক্ষেত্রে অনেকে স্লাইডার ইউজ করে। ১ থেকে ১০০ পর্যন্ত থাকে। আপনি চাইলেই ৭৭ পয়েন্ট সিলেক্ট করতে পারবেন। এমন না যে আপনার ৭৫ করতে হবে, ৮০ করতে হবে, ৯০ করতে হবে, ৯১, ৯৯ এরকমও করতে পারেন। লাইকেট স্কেলের আ লাইকেট স্কেলের পাশাপাশি স্লাইডারটা মোটামুটি বেশ জনপ্রিয়। আচ্ছা, এরপর হচ্ছে রিসার্চ ডিজাইন অ্যান্ড মেথোডোলজি। উম রিসার্চ ডিজাইনে স্টাডি টাইপটা বলে নেয়া ভালো, যেটা একটা ক্রস সেকশনাল স্টাডি অথবা লঙ্গিটিউডিনাল। সম্ভবত পরে বলে দিয়েছেন। না থাকলে বলে দেয়াটা ভালো। উম না, elderly people access to trust mobile semi structured 4.1 এ একটা প্রবলেম আছে। প্রবলেমটা কোথায় আছে একটু পড়ে দেখি। হ্যাঁ, since this is community based, local clubs, community center and senior citizen groups will be involved in the process. এই লাইনটা আমি বুঝলাম না। যে আপনার স্টাডিটা সিনিয়র সিটিজেনদের নিয়ে করছেন। সো আপনি একটা কমিউনিটি নিয়ে করছেন। সিনিয়র সিটিজেনদের কমিউনিটি। এখন এখানে লোকাল ক্লাব কেন আসবে? এবং এই লোকাল ক্লাবটা আসলে কি? স্পোর্টস ক্লাব, আ এল্ডারলি ক্লাব, আ কালচারাল ক্লাব? আমি বুঝতে পারছি না। কমিউনিটি সেন্টার, এখানে তো বিয়ে হয়। আ এ এম বা ধরুন কমিউনিটি, বাংলাদেশে তো ওরকম কমিউনিটি সেন্টারে আসলে কমিউনিটি বেসড বা কমিউনিটি ওরিয়েন্টেড কোনো প্রোগ্রাম হয় না। মূলত বিয়ে হয়। সিনিয়র সিটিজেন গ্রুপ, সিনিয়র সিটিজেন গ্রুপ, সিনিয়র সিটিজেন গ্রুপ যদি দেন তাহলে আপনার ওরকম দিতে হবে যারা পপুলার, যেমন প্রবীণ হিতৈষী সংঘ। তাও এটা এরকম ভাবে আসছে না কারণ সিনিয়র ওই সিটিজেন টি সেন্টার বলতে ওটা বুঝিয়েছিলাম যে সকালে হাঁটে না অনেকে সিনিয়র সিটিজেন্স, তো ওখান থেকে পিক করতাম আরকি। না, বলার দরকার নেই। কারণ তাহলে আবার ওইটা একটা সেপারেট কমিউনিটি হয়ে যাবে। সিনিয়র সিটিজেন উইথ সোশ্যাল স্ট্যাটাস এনাফ টু রোম ইন দি পার্ক অফ ঢাকা সিটি এরকম হয়ে যাবে। কারণ অনেক সিনিয়র সিটিজেন তো ঢাকা শহরের ওই পার্কে যাওয়ার সামর্থ্য রাখেন না। কারণ তাদের বাসা এলিট কমিউনিটিতে না। এবং তারা গাড়ি করে যে সকালবেলা পার্কে যাবে, আ ওটা তাদের জন্য সম্ভব না। বুঝাতে পেরেছি? জি স্যার। স্যাম্পলিং। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। ওয়ার্ক শিডিউল।
ওয়ার্ক শিডিউল যেটা দিয়েছেন ভালো, কিন্তু এই লাস্টের 3 উইক খালি কেন? উইক 2, 3, 4 ডিসেম্বর। এটা ওই বন্ধ থাকবে এই কারণে? হয়তো না পরীক্ষা স্যার, এটা হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে জমা দেওয়ার মানে প্ল্যান, এই ইয়াটা রিপোর্টটা। ফার্স্ট উইকে। পরীক্ষা হবে কবে থেকে শুরু? মানে স্যার একদম প্র্যাকটিক্যালি করতে হবে এটা? মানে এটা ধরেই তো আপনি আগাবেন, তাই না? বক্স খালি না রাখলেই হলো। আপনি দিয়ে দিন। ঠিক আছে? এই মেইন ডাটা কালেকশন সার্ভেকে ৫ করে দিন, কন্ডাক্ট ইন্টারভিউকে ৫ করে দিন, তারপর এগুলো আস্তে, আস্তে। আর এখানে লাল, নীল, বেগুনি না দিয়ে যেকোনো একটা সিঙ্গেল রং। এখন টাস্কের কথা বলি। এই টাস্কে আপনাদের রিসার্চ প্রপোজালের যে স্ট্রাকচার আছে না? যেমন ধরুন টাইটেল, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের মধ্যে আবার যা, যা আছে, লিটারেচার রিভিউ, তারপর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এরকম স্যার আপনাদের স্ট্রাকচার দিয়েছে? না তো স্যার, না মনে হয়। তাহলে আপনারা এই যে করলেন এটা আইডিয়া নিলেন কোথা থেকে? এআই থেকে স্যার। তা তো ভালোই করেছেন। কিন্তু মাহফুজ আমাকে বললেন যে ফিরোজ স্যার একটা স্ট্রাকচার দিয়েছে যেখানে ইন্ট্রোডাকশন আছে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিগনিফিকেন্স অফ দি স্টাডি আছে একটা চ্যাপ্টারে সেপারেট। তারপর রিসার্চ কোয়েশ্চেন আছে, অবজেক্টিভ আছে। জি স্যার, চারটা এরকম স্ট্রাকচার দিয়েছে তো। আচ্ছা ও তাহলে স্যার হ্যাঁ, ফাইল দিয়েছিলেন উনি একটা, ওটা আমরা দেখিনি। আচ্ছা তো বেটার হচ্ছে এই টাস্কের জায়গায় ওই চ্যাপ্টারগুলোর নাম বলে দেয়া। ফাইনালাইজিং রিসার্চ ডিজাইন, এটা মেথোডোলজি হয়ে গেল না? এখন চিন্তা করে দেখুন তো, আপনি যদি লিটারেচার রিভিউ না করেন তাহলে মেথোডোলজি ফাইনালাইজ করা যায়? যায় না। কারণ লিটারেচার রিভিউ না পড়লে বুঝতেই তো পারছি না যে আমার স্টাডি ইউনিক কিনা, আর কি করলে আমার স্টাডিটা ইউনিক করা যাবে। তার মানে হচ্ছে এইখানে ফাইনালাইজিং রিসার্চ ডিজাইনের জায়গায় বা এটার উপরের একটা ঘর যদি থাকতো, সেখানে যদি আমার থাকতো ইন্ট্রোডাকশন, যে আমি ইন্ট্রোডাকশন লিখবো 2 উইকস এর মধ্যে। এরপর থাকতো লিটারেচার রিভিউ, যেটা আমি এই 3 উইকস থেকে শুরু করে 4, 5, 6, 7, 8 পর্যন্ত নিব লিটারেচার রিভিউ। এরপর লিটারেচার রিভিউর পর অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমি দিলাম 7, 8। এরপর দিলাম আ এই যে মেথোডোলজির আন্ডারে আমি দিলাম ডাটা কালেকশন ব্র্যাকেট। সেটা দিলাম এরপর থেকে আরো 3 উইকস। তারপর এই ইন্টারভিউ তো আসলে এই ডাটা কালেকশনের মধ্যে চলে যাবে। এরপর ডাটা ক্লিনিং অ্যান্ড এন্ট্রি, এইটা খুব বড় না। এটার জন্য ১ উইক দেয়ার মতো সুযোগ নেই। সুতরাং এখানে ডাটা মেথোডোলজির আন্ডারে ২ টো দেয়া যায়। এক ডাটা কালেকশন, ডাটা এনালাইসিস। ৩ সপ্তাহ, ৩ সপ্তাহ অথবা ২ সপ্তাহ, ২ সপ্তাহ। এনালাইসিস শেষ, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক শেষ। এরপর হচ্ছে আপনার রেজাল্ট অ্যান্ড ফাইন্ডিং। এইটার জন্য আপনি নিলেন 2 উইকস। এরপর আপনি নিলেন ডিসকাশন 1 উইক। এরপর হচ্ছে কনক্লুশন 1 উইক। তারপর আ ড্রাফট অ্যান্ড এডিটিং। ড্রাফটিং অ্যান্ড এডিটিং এর জন্য আপনি নিলেন 1 or 2 উইকস। এরপর হচ্ছে সাবমিশন অফ আম আ ফাইনাল রিপোর্ট, এটা আপনি নিলেন 1 উইক। শেষ। আ এরকম দেয়া যেতে পারে। বুঝাতে পেরেছি? মোর একটা স্ট্রাকচার ওয়েতে। যেমন এখানে কিছু প্রবলেম আছে, যেমন ধরুন এই পাইলট সার্ভে অ্যান্ড কারেকশন, এরপর আ মেইন ডাটা কালেকশন, ইন্টারভিউ, এই জিনিসগুলো একই রকম জিনিস হয়ে গেল। বুঝাতে পেরেছি? তাহলে আমরা যদি দেখি ডাটা কালেকশনই আমাদের চলছে এই পর্যন্ত ১, ২, ৩, ৪, ৫, ৫ সপ্তাহ পর্যন্ত চলছে মূলত ডাটা কালেকশন। যেটার ৩ সপ্তাহ চলেছে মেইন ডাটা কালেকশন এবং ইন্টারভিউ চলেছে ৩ সপ্তাহ। যেটার মধ্যে এই উইকটায় আপনার একইভাবে এই মেইন ডাটা কালেকশনও করতে হবে, যেটাকে আপনি সার্ভে বলছেন। আবার ইন্টারভিউ করতে হবে, সার্ভে বলছেন। তো এটা একটু আ ইমপ্র্যাকটিক্যাল হয়ে গেল।
আদার দেন দিস এইটা ভালো। এই মান্থ ওয়াইজ সেপ্টেম্বর দিয়েছেন, এখানে মান্থ 1, 2 এটাও দিতে পারেন। বাট সেপ্টেম্বর, অক্টোবর দিয়েছেন, এটা ভালো হয়েছে। আর উইক 1, উইক 2, উইক 3, উইক 4 এটা ভালো হয়েছে। এইটা লাগতো না। ফাইনালাইজ রিসার্চ ডিজাইন ওই উপরেরটা দেখলে আমরা বুঝতে পারবো। যেমন এই যে বলেছেন যে ব্রাউন, অরেঞ্জ এটা না বললেও চলতো। নেটে সার্চ করে দেখবেন যে মোটামুটি একই, জাস্ট এক রঙেরই ব্যবহার করা হয়। ওই প্রজেক্ট ম্যানেজমেন্টে ওরা ডিফারেন্ট রঙের ব্যবহার করে। এর কারণটা একটু ভিন্ন, বাট আপনি এক রং ব্যবহার করলেই হবে। এটা গেল কনক্লুশন। কনক্লুশনটা এখানে ওরকম ভাবে দেখা হবে না। মূলত আপনাদের প্রপোজালে মেথোডোলজি, লিটারেচার রিভিউ, অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং ইন্ট্রোডাকশন এই কয়েকটা চ্যাপ্টারের উপরেই আর কি নাম্বারটা ক্যারি করবে। স্যার আরেকবার বলবেন প্লিজ। কি এই প্রপোজালে নাম্বার ক্যারি করা হয় এক ইন্ট্রোডাকশনের উপরে, তারপর হচ্ছে এই অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক, তার মধ্যে যদি থিওরিটিক্যাল থাকে, কনসেপচুয়াল থাকে থাকলো, এরপর হচ্ছে মেথোডোলজি। এই রেফারেন্স, এটা এপিএস স্টাইলে হলে ভালো হয়। এপিএস স্টাইলে কিছুটা আছে, জাস্ট ইন্ডেন্টেড না। বাট এটা এটা চলে, বাট এপিএস স্টাইলে করলে ভালো হয়। রেফারেন্স আপনারা দিয়েছেন যে কয়টা, এটা অ্যাডিকুয়েট আছে আমার মনে হচ্ছে। 33। আচ্ছা, হৃদয় আহমেদ, এইটাও আমরা দেখি। আম, আপনারা যারা শুনছেন, যাদের এটা প্রপোজাল না, আপনারাও দেখতে পারেন। আগে যে প্রপোজাল নিয়ে কথা বলেছি, ওখানে যে গুড সাইড ব্যাড সাইড বলেছি, ওটা তো আপনারা বুঝতে পেরেছেন। ওইটার সাথেই এইটাও একটু ম্যাচ করার চেষ্টা করুন। হয়তো মাঝে মধ্যে কিছু জিনিস স্কিপ করে যাব, কারণ অলরেডি একবার বলে ফেলেছি। যেগুলো একেবারে মেজর চোখে বাঁধবে সেগুলো হয়তো আবার রিপিটেশন করব। রিসার্চ প্রপোজাল স্টেটমেন্ট লাগে না, স্টেটমেন্ট লাগে না। পলিসি টু প্র্যাকটিস কোলন দেয়া আছে গভর্নেন্সের পরে, তো আমি কনফিউজড যে আসলে টপিক টাইটেল কোনটা, পলিসি টু প্র্যাকটিস থেকে নাকি গভর্নেন্স থেকে। সাবমিটেড বাই, ঠিক আছে। আইডির পাশে লেখা ভালো যে কোন পেজে কে করেছে, কোন লাইন থেকে কার। কোর্সের নাম নেই, কোর্সের নাম থাকলে ভালো হতো। ওই আগে যে প্রপোজালটা দেখিয়েছি ওটা। টেবিল অফ কন্টেন্ট আগে যে প্রপোজালটা দেখিয়েছি ওইটা ফলো করুন। নেটে সার্চ করলে টেবিল অফ কন্টেন্টস কিভাবে করতে হয়, 2 মিনিটের ভিডিও জাস্ট। এরপর মধ্যে যাই, এখানে কোলন বা সেমি এই অ্যাপোস্ট্রফি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাবস্ট্রাক্ট দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। প্রপোজালে অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে না। হ্যাঁ, ইন্ট্রোডাকশন থেকে শুরু হওয়ার কথা। তাহলে আমি ইন্ট্রোডাকশন থেকেই শুরু করি। ইন্ট্রোডাকশন অরিজিন অফ দি স্টাডি এটা হয় না, ব্যাকগ্রাউন্ড অফ দি স্টাডি হতে পারে। অরিজিন অফ দি স্টাডি এই টার্মটা আমি খুব বেশি একটা দেখিনি। ব্যাকগ্রাউন্ড অফ দি স্টাডিতে আপনি আপনার রিলেভেন্ট টার্ম যখন কয়েন হয়েছে, শুরু হয়েছে, সেখান থেকে শুরু করতে পারেন। যেমন ইনস্টিটিউশনাল সাপোর্ট, ইনক্লুসিভ এডুকেশন, প্রথম কে আবিষ্কার করেছে এই টার্মটা, তারপর আস্তে আস্তে এটা কিভাবে ছড়ালো সেটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিলেন। স্টেটমেন্ট অফ দি প্রবলেমে আপনি প্রবলেমটা স্টেট করলেন যে আসলে কি আছে প্রবলেম। এখন প্রবলেম স্টেটমেন্ট অফ দি প্রবলেম যখন বলে তখন রেফারেন্স ছাড়া বলাটা কঠিন, কিন্তু আমি এখানে কোনো রেফারেন্স দেখছি না। তো আমি একবার পড়েছি কিন্তু আসলে আমি কনফিডেন্ট না যে কি বলবো। আচ্ছা, এরপর স্কোপ অফ দি স্টাডি, যেটা বললাম যে স্কোপ অফ দি স্টাডিতে ইনক্লুশন ক্রাইটেরিয়া, এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকবে। তাহলে দেখুন, দি রিসার্চ উইল ফোকাস মেইনলি অন প্রাইমারি এন্ড সেকেন্ডারি এডুকেশন। গুড। ইনক্লুশন ক্রাইটেরিয়া ডিসাইডেড as this level receive the most attention in policy framework. Bad. রেফারেন্স দেন, আপনি বলতে পারেন না যে এইটাই মোস্ট অ্যাটেনশন রিসিভ করে। আর যদি মোস্ট অ্যাটেনশন রিসিভ করে পলিসি ফ্রেমওয়ার্কে,
তাহলে সেটা বলতে হবে। বাট আমার মনে হয় যে মোস্ট অ্যাটেনশন শুধুমাত্র টারশিয়ারি লেভেলেই পায়। দেখবেন যে ডাকসু নিয়ে নির্বাচন হয়, ন্যাশনাল মিডিয়াগুলো সেটা ফোকাস করে। স্কুল লেভেলের কোনো কিছু নিয়ে কিন্তু ফোকাস করা হয় না, অথবা সেকেন্ডারি লেভেলের। আচ্ছা, geography limited to district, one urban and one rural for deeper understanding. তার মানে হচ্ছে আপনি এটা রুরাল এবং আরবান করছেন, এটাও তাহলে ইনক্লুশন ক্রাইটেরিয়া। আচ্ছা, এক্ষেত্রে সরকারি না বেসরকারি সেটা কিন্তু বলা যেতে পারে স্কোপ অফ দি স্টাডিতে, তাই না? যে এটা আসলে এইভাবে এইভাবে আমি নিতে চাচ্ছি, এই আরো একটু ভাবলে আরো কিছু পেয়ে যাবেন। রিসার্চ অবজেক্টিভ, দি মেইন অবজেক্টিভ দিস স্টাডি ইজ টু এক্সামাইন, এই এরকম না দিয়ে আপনি রিসার্চ অবজেক্টিভ অফ দি স্টাডি, না এখানে রিসার্চ এইম দিতে পারেন যদি আপনি মেইন অবজেক্টিভ বলেন। হুম, অথবা এই টোটালটা আপনি কেটে দিলেন, কেটে দিয়ে ডাইরেক্ট রিসার্চ কোশ্চেনে আসলেন। রিসার্চ কোশ্চেনে আসলেন তার আগে তো সিগনিফিকেন্স দেওয়া উচিত। সিগনিফিকেন্সটা কি নিচে? সিগনিফিকেন্সটা তো দেখছি না। আচ্ছা, সিগনিফিকেন্সটা আগে দিলে ভালো হয় কি, এরকম বলা যায় যে এই তিনটা সিগনিফিক্যান্ট পয়েন্টের কারণেও আমরা দেখি যে আসলে দেয়ার এক্সিস্ট এ গ্যাপ। রিয়েলাইজিং দিস গ্যাপ, দি স্টাডি আস্ক ফলোইং কোয়েশ্চেন। এই ফলোইং কোয়েশ্চেনের পর, টু অ্যান্সার দিস ফলোইং কোয়েশ্চেন দি স্টাডি ডেভেলপড দিস মেইন অবজেক্টিভ ফলোড বাই ইটস সেকেন্ডারি অর অ্যাসোসিয়েটেড অবজেক্টিভ। তারপর আপনি দিলেন টু আইডেন্টিফাই, টু ফলো, টু ইভালুয়েট, টু অ্যানালাইজ এটসেট্রা। আরো একটু থাকলে ভালো হতো, বলা যেত। এখন এইটা দেখি। রিসার্চ প্রপোজাল ওই যা বলেছি, অ্যাপ্লাইড রিসার্চ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে রিসার্চ টাইটেল অ্যাপ্লাইড রিসার্চ টাইটেল, রিসার্চ প্রপোজাল অ্যাপ্লাইড রিসার্চ প্রপোজাল, সাবমিটেড বাই, নামের আইডি শেষে কে কোন অংশটা করেছেন, ডেট অফ সাবমিশন। ভালো, এটা বলতে ভুলে গিয়েছেন। টেবিল অফ কন্টেন্ট যেটা দেখেছি ওইরকম করে দিতে হবে, পেজ নাম্বার থাকতে হবে, না হয় আমি হঠাৎ করে যেতে চলে যাব বাজেটে, কোন পেজে যাব, কোন দিতে হবে তখন। ইন্ট্রোডাকশনের আগে টাইটেলটা না হয় হয় না, ইন্ট্রোডাকশন 1। আচ্ছা ঠিক আছে। এই যে এই মার্ক দেখলেই মনে হচ্ছে যে এটা এআই কে দিয়ে করানো হয়েছে। এখনো চেক দেইনি, জাস্ট স্ট্রাকচার দেখছি। যেটা উইয়ার্ড লেগেছে সেটা হচ্ছে এত বড় একটা ইন্ট্রোডাকশন যেখানে ফ্যাক্ট ইউজ করা হয়েছে, যেমন ধরুন অলমোস্ট 45%, অথবা বলছেন যে থ্রেটেন বোথ ফার্মার্স ইনকাম অ্যান্ড কান্ট্রিজ ফুড সিকিউরিটি, কোনো রেফারেন্স ছাড়া লিখেছেন। ইম্পসিবল। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিগনিফিকেন্স, দেখি ব্যাকগ্রাউন্ড কিভাবে দিয়েছে। দেখুন ব্যাকগ্রাউন্ডের হিসেবে আপনার যেটা দেওয়া উচিত ছিল, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ইন এগ্রিকালচার। আপনি এখানে তিনটা জিনিস ব্যাকগ্রাউন্ড হিসেবে আনতে পারতেন। ফার্স্ট, বাংলাদেশে এগ্রিকালচার শুরু হয়েছে কবে থেকে, এর আগে পৃথিবীতে এগ্রিকালচার শুরু হয়েছে কবে থেকে সেটাও বলতে পারতেন। তারপর বলতে পারতেন যে এগ্রিকালচারের পর ক্লাইমেট চেঞ্জ এসেছে, ক্লাইমেট চেঞ্জ প্রথম পৃথিবীতে কখন এসেছে, এরপর বাংলাদেশে এটা কখন প্রথম একটা কনসার্ন হিসেবে আসলো, এরপর আস্তে আস্তে এসকেলেশন কিভাবে হলো, আস্তে আস্তে এটাকে গুরুত্বপূর্ণ কেন মনে করা হলো। এক্ষেত্রে আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সিগনিফিকেন্সের যেটা বললাম, সিগনিফিকেন্সে দুটো ন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল, তো ও ক্ষেত্রেও রেফারেন্সের প্রয়োজন আছে। এরপর হচ্ছে রিভিউ অফ প্রায়র স্টাডিজ অ্যান্ড লিটারেচার। লিটারেচার রিভিউ তো ব্ল্যাঙ্ক, বাট আমরা আগে যে প্রপোজালটা দেখেছি ওটা অনুযায়ী আপনি দেখতে পারেন, ওটা ফলো করলেই হবে। এইমস অ্যান্ড রিসার্চ কোয়েশ্চেন, দেখুন এইমস অফ দি স্টাডি, এইমস অফ দি স্টাডির আগে রিসার্চ কোয়েশ্চেন আসে। আপনি জাস্ট সিম্পলি এই এইমস অফ দি স্টাডিকে নিয়ে যান রিসার্চ কোয়েশ্চেনের নিচে। এখন দেখি আপনার রিসার্চ কোয়েশ্চেনের ফলে এইম আসবে, তাহলে দেখি, বা অবজেক্টিভ আসবে।
রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডু রুরাল ফার্মার পারসিভ ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ? আপনার স্টাডি কি পারসিভ করছে কিভাবে সেটা মাপা? দেখি তো একটু। অ্যাডপ্ট করছে কিভাবে সেটা মাপা, এক্সপেরিয়েন্স। আচ্ছা, ঠিক আছে। হুম, তাহলে ওকে, তাহলে এই রিসার্চ কোয়েশ্চেনের এগেনস্টে এখানে 4টা রিসার্চ কোয়েশ্চেন আছে, কমপক্ষে 5টা অবজেক্টিভ আসবে। প্রথম অবজেক্টিভটা আসবে টু অ্যাসেস দি রুরাল ফার্মার্স পারসেপশন অ্যাবাউট ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন এগ্রিকালচার, এটা বলতে হবে। কারণ আপনি ক্লিয়ার না করে না বললে সে কিসের উপরে কিসের প্রভাব বলতে পারবে না। তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলুন, আপনাকে প্রশ্ন করছি যে ক্লাইমেট চেঞ্জের প্রভাব কি? সে বলল ক্লাইমেট চেঞ্জের প্রভাব হচ্ছে মাছে মাছে এখন দুর্ভিক্ষ চলছে, নদীতে মাছ পাওয়া যায় না। তাহলে আপনি তো আটকে যাবেন, কারণ আপনার তার উচিত ছিল তাকে কোয়েশ্চেন করা এগ্রিকালচার নিয়ে। তো এখানে লিখতে হবে ওটা। আর টু দিয়ে লিখতে হয় রিসার্চ অবজেক্টিভ, এই যে এখানে লিখেছেন। তাহলে এই যে টু এক্সামিন দি ইম্প্যাক্ট, দেখুন তফাৎ কি। আপনি চাচ্ছেন রুরাল ফার্মার ক্লাইমেট চেঞ্জের প্রভাব কিভাবে নিচ্ছে, পারসিভ করছে, সেটা জানতে চাচ্ছেন রিসার্চ কোয়েশ্চেনে। এখন অবজেক্টিভ তাহলে হতে হবে ওই রকম, কিন্তু অবজেক্টিভ যদি এরকম হয় যে টু এক্সামাইন দি ইম্প্যাক্ট, এখন এক্সামাইন যদি আপনি করতে চান যে ইম্প্যাক্ট কি ড্রট, যেটা ক্লাইমেট চেঞ্জের আন্ডারে পড়ে, এগ্রিকালচারের উপরে, তাহলে তো আপনার ওই কৃষককে জিজ্ঞেস করাটা ম্যান্ডেটরি না। কেন? কারণ আপনার এক্সামাইন করতে হলে আপনি মাঠে গিয়ে এক্সামাইন করতে হবে, কৃষককে বললে হবে না। কৃষককে তখনই আপনি বলবেন যখন আপনি জানতে চাইবেন ইম্প্যাক্ট যাই পড়ুক, আমি জানতে চাই ওই কৃষক কিভাবে। বুঝাতে পেরেছি? জি স্যার। এইভাবে ওই কোয়েশ্চেন গুলো বা অবজেক্টিভ গুলো হবে। সহজ ভাষায় 3টে রিসার্চ কোয়েশ্চেন, 4টা অবজেক্টিভ, 3টার এগেইনস্টে 3টা, একটা আসবে যেটা সলিউশন বা কোনো একটা ধরুন ইসের কথা বলছে, প্রিভেনশনের কথা বলছে, ফ্রেমওয়ার্কের কথা বলছে। আচ্ছা, রিসার্চ ডিজাইন অ্যান্ড মেথডস। ওকে, ক্রস সেকশনাল নাকি লঙ্গিটিউডিনাল এটা বলা যেতে পারতো। ইন্টারঅ্যাকশন ফেস টু ফেস, ওকে, আর একটু ভালো করার সুযোগ আছে। ডাটা কালেকশন, ইন্টারভিউ, এই আপনারা ওই প্রপোজালটা দেখে লেখার চেষ্টা করুন, ওখানে মোটামুটি ভালোভাবে বলা আছে। গভর্নমেন্ট রিপোর্ট, ক্লাইমেট পলিসিস, প্রিভেন্ট স্টাডি, রিভিউ, ডাটা এক্সিস্টিং নলেজ, ইন্টারভিউ। কয়জনকে নেবেন সেটা কিন্তু আমি পেলাম না। ফোকাস গ্রুপ বলা নেই। ফিল্ড অবজারভেশন এটা বাদ দিয়ে দিন, এটা সম্ভব না। অবজারভেশন, এথনোগ্রাফি ভেরি ডিফিকাল্ট, কয়দিন গিয়ে বসে থাকবেন। আর অবজারভেশনের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার পার্টিসিপেন্টকে জানতে দেয়া যাবে না যে আপনি অবজার্ভ করবেন, তাহলে সে বায়াসড হয়ে যাবে। আপনি যদি তাকে বলেন যে আমি আপনাকে অবজার্ভ করব, তাহলে সে দেখবেন অনেক ভালো আচরণ করছে, কিন্তু আসলে ওই আচরণটা সে করতো না। তো লুকিয়ে লুকিয়ে সম্ভব না, প্র্যাকটিক্যাল না। টাইমলাইন এভাবে দেয়ার দরকার নেই। আপনি বলতে পারেন দি ডিউরেশন অফ দি স্টাডি ইজ 10 days or 2 weeks ফর ডাটা কালেকশন ফ্রম দিস ওয়ান টু দিস ওয়ান। ইমপ্লিকেশন এন্ড কন্ট্রিবিউশন টু দি নলেজ, এটা তো উম, এটা ফিরোজ স্যারের স্ট্রাকচারে আছে, তাই না? আপনাদের এখন যে কোনো একটা জি স্যার। দুটো স্ট্রাকচারের যে কোনো একটা, আগে যে প্রপোজালটা দেখেছি এই তুর্নার, ওটা ফলো করলেও হবে, ফিরোজ স্যার যেটা দিয়েছে এটা ফলো করলেও হবে, দুটোর যে কোনো একটা। বাট ফাইনালের সময় আপনারা সিঙ্গেল একটা স্ট্রাকচারে করবেন।
বাজেট নেই, যেটা বললাম বাজেট এবং টাইম টেবিল। ও হ্যাঁ, বাজেট ওই তুর্নার স্টাডিতে বাজেটটা ছিল না, টেবিল আকারে বাজেট দুই একটা দিয়ে দিবেন যে 200 টাকা খরচ হবে, 1000, 1200, 1500 এরকম। টাইম টেবিল হচ্ছে ওই তুর্নার যে চার্টটা দেখেছেন ওরকম, বেসড অন ইয়োর চ্যাপ্টার। আপনি বলবেন যে এই চ্যাপ্টারে এই করব, এই করব, এই এরকম। কনক্লুশন খুব বলার কিছু নেই। অ্যাপেন্ডিক্স এখানে ওরকম ভাবে কিছু নেই। রেফারেন্সটা আমি দেখছি না, এই কারণে বলতে পারছি না। রেফারেন্সটা প্রয়োজন ছিল। আচ্ছা, এইটা বোধহয় দেখেছি। রিসার্চ প্রপোজাল স্টেটমেন্ট, parental involvement and children's problematic smartphone use in urban Bangladesh. Study and apply parents of urban Bangladesh. আরবান বাংলাদেশ দুইবার আসছে, ইমপ্রুভ করা যায়। সাদমান শাবাব, জাভেদ জাইম, তাজমিন সিদ্দিকী, ডিপার্টমেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কোর্স টাইটেল, কোর্স কোড, সাবমিশন ডেট দিতে পারেন, টেবিল অফ কন্টেন্ট, মুনিয়াজাতেরটা দেখতে পারেন, ভালো, ওইটা সহজ। এটা কঠিন, লাল লাইন করতে হয়, এই সিরিয়াল করতে হয়। আমি আগে এরকম করতাম, বাট ওই অটোমেটিকটা একবার শিখে নিন, 2 মিনিটের কাজ। এটার 5 ভাগের 1 ভাগ সময় দিতে হবে। নিচে যাই, এখানে ইয়া লাগবে না, এই ইয়া লাগবে না। স্যার তারপর আমারটা ম্যানুয়ালি করা ছিল। কাটটা মুনিয়া, মুনি জি স্যার। ওটা ম্যানুয়ালি কিভাবে করেছেন? ডট 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 দিয়ে? জি স্যার। তো অনেক কষ্ট হয়েছে, 2 মিনিট লাগে। আর আমি দেখিয়ে দিব। স্যার আমার তো ব্যাকগ্রাউন্ড ওই অ্যাপ নাই ইসে। স্যার কল কেটে যাচ্ছে। কল কেটে যাচ্ছে, দেখি তো। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা লিংক শেয়ার